আসসালামু আলাইকুম। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু চুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শবনম ফারিয়া। এই অনুষ্ঠানে আমরা খুব মজার কিছু ইফতার দেখি, পরিবেশ বান্ধব চুলা দিয়ে কিভাবে রান্না করা যায় বা এইসব গল্প শুনি। এর পাশাপাশি আমাদের সাথে একজন রন্ধনশিল্পী থাকে, তার কাছ থেকে আমরা সেই রেসিপিগুলো দেখি এবং একজন প্রিয় মানুষ থাকে আমাদের সাথে। আজকে বিশেষ সেই অতিথিটি হচ্ছে আমাদের সবার প্রিয় ফারুক আহমেদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। এবং আমাদের সাথে যিনি রন্ধনশিল্পী আজকে আছে আমাদের সোহাগী আপা। সোহাগী আপা কেমন আছেন? এই তো ভালো। ফারুক ভাই, আপনার কাছ থেকে আজকে অনেক গল্প শুনবো, কারণ আপনি এমন একজন মানুষ যার কাছ থেকে মনে হয় গল্প শুনতে গেলে গল্প শোনার শেষ নেই। আমি যখন আগেও আপনার সাথে কাজ করছি তখন আমরা সেটে বসে বসে আপনার গল্প শুনতাম। তার আগে একটু সোহাগী আপার কাছে যাবো। সোহাগী আপা, আজকে আমাদেরকে কি দেখাবেন? আজকে আমি পনির শাসলিক করে দেখাবো। আচ্ছা, ওকে। কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে? পনির শাসলিকের জন্য প্রথমে এখানে পনির কিউব করে কাটা নিয়ে নিয়েছি, এটা কুকিং পনির। এখানে মিক্সড ভেজিটেবল আর সুগার, সল্ট, লেমন জুস, এটা সয়া সস, টমেটো কেচাপ, এটা অলিভ অয়েল। হ্যাঁ, এটা আদা ও রসুন বাটা, সাদা গোলমরিচের গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো সবগুলো একসাথে মিক্স করে একটা পেস্ট করে জাস্ট এটা ম্যারিনেশন করব। তাহলে আপনি শুরু করেন, আমরা ফারুক ভাইয়ের কাছে চলে যাই। ফারুক ভাই, আপনার সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর মধ্যে মতি চরিত্রটা একটা, যেটা আমাদের সবার পছন্দ, আমার আম্মারও পছন্দ, আমারও পছন্দ, এখন এটা ইউটিউবে আসছে, আমার ভাগ্নিরও পছন্দ। সেই মতি যে ফুলিকে বিয়ে করবে এটা তো কেউ ভাবেনি, এই গল্পটা একটু শুনতে চাই। আমি কিন্তু ফুলিকে বিয়ে করিনি, কারণ আমরা বিয়ে করে নাটকটা করেছি। ও আচ্ছা, আমাদের কন্যা সন্তানও হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সময় শুটিংটা ছিল। আচ্ছা, ভাবির সাথে পরিচয় কিভাবে? আমাদের থিয়েটারে। আচ্ছা, সে তো অভিনয় করে মঞ্চে, সে খুব দুর্দান্ত একজন অভিনেত্রী। জি অবশ্যই, সে খুবই দুর্দান্ত মঞ্চে বিশেষ করে, আর আচ্ছা। আপনার টেলিভিশনে সেটা তো সবাই দেখেছেন। তো ওইখান থেকে পরিচয়। আমি আসলাম 83-তে জাহাঙ্গীরনগর থেকে, সে আসলো 86-এ। আচ্ছা, তো 86 আসার পর আমি আবার 85-86 ঢাকায় ছিলাম না। আচ্ছা, আমি ব্র্যাকে চাকরি নিয়ে আমি শেরপুর চলে গিয়েছিলাম, মাইক্রো ক্রেডিটে চাকরি করতাম। তো আসার পর তাকে দেখলাম যে জয়েন করেছে ওই 1 বছরের ভিতরে, যে একটা মেয়ে সাজগোজ করা ছিল। আচ্ছা, তা আমি দেখি হঠাৎ করে আমার চোখ খেলো। তারপর আমি একটু চেষ্টা করলাম যে একটু করার জন্য, কথা বলার জন্য, কিন্তু সে কিছু মানে রেসপন্স করছে না, না আর তাকায়ও না কোনো, খুব এক বসে আছে একটু। যাই হোক, ওই দিন গেল, পরে আবার একটা রিহার্সেলের ভিতরে, পরের দিন রিহার্সেলে আমি তখন নাম জিজ্ঞেস করলাম, বললো। এরপরে তো অনেক ঘটনা, এত ঘটনা কি বলবো, একটু বলতে পারেন। তারপরে তার সাথে আমি চিন্তা হলো যে তখন তো আমি পড়াশোনা শেষ, চাকরিও করি। আমি বন্ধুদের বললাম, বিশেষ করে সেলিম, শহীদুজ্জামান সেলিম ভাই আগে থেকে আমার সাথে ইয়েতে, ও আমার ছোট ভাই এবং বন্ধু দুইটাই। উনি আপনাকে অসম্ভব পছন্দ করেন এবং রেসপেক্ট করেন। না, অনেক অনেক। আর আমি ওর সাথে অসংখ্য কাজ করেছি সেলিম ভাই। আমি সেলিম ভাই সবসময় আপনার কথা বলেন। ওর সাথে আমার পারিবারিক সম্পর্ক আসে, সেলিমের সাথে। ওর মা আমাকে বড় ছেলে বলতেন। তো আমি চিন্তা করলাম যে এই মেয়েটাকে প্রথমে আমি তার সাথে সম্পর্ক করি, তারপর বিয়েটা আমি তখনও ভাবিনি। তখন সে তার সাথে কথা বলি, মেয়েরা কিন্তু একটু সরাসরি কথা হলো, আমার দেখা চটপট বলে ফেলে দিল। আমরা যেমন একটু চিন্তা করি কৌশলী হয়, মেয়েরা তো কৌশলী হয় না। নাম জিজ্ঞেস করে নাম বললো। তারপর আমি চিন্তা করলাম যে ও বাসা হলো ওয়ারি, আমার বাসা তখন মোহাম্মদপুর। আচ্ছা, আমি তাকে বাসায় পৌঁছাই দেবো রিক্সায় করে। তাকে রিক্সায় পৌঁছে দিলে গল্প করা যাবে। পরে একটা রিক্সায় জিজ্ঞেস করলাম যে তুমি কি পছন্দ করো? ডাল ভাত হয়েছে, আর কিছু শোনা লাগবে, এরকম আর কি, উল্টাপাল্টা উত্তর। তাও আমি হাল ছাড়ি না। এরপরে একদিন হঠাৎ আমি বললাম, চলো আমরা বেইলি রোডে নাটক দেখি। মানে আমাদের তো যে দলের সম্পর্ক, রেগুলারই দেখা হচ্ছে। তো কি কারণে সে রাজি হয়ে গেল নাটকটা দেখার জন্য। নাটক দেখে তারপর একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তাদের বাসায় পৌঁছে দিলাম। তখন আমি একটু কৌশল খাটালাম, চিন্তা করলাম যে আমার যে আরো ইয়াং বন্ধু বান্ধব আছে তাদেরকে আমি বলবো যে আমার ওর পছন্দ, যাতে ওনারা কেউ আগ্রহ না দেখাইতে পারে। কিন্তু এই চালাকিটা করতে গিয়ে আমার সর্বনাশ হয়ে গেল। যখন এটা জানাজানি হয়ে গেল দলের ভিতরে, তখন নিজেকে ব্লক করে দিল, আমাকে দেখতে এড়ায় চলে। তো আমি তো মহাবিপদে পড়ে গেলাম। বন্ধুদের বললাম, হ্যাঁ বাদ দে, দরকার নাই। সেলিম শুধু বললো যে চেষ্টা করলো তারে বুঝালেন, কিছুতেই বুঝে না। সেলিমও তাকে মোটরসাইকেল করে নিয়ে পৌঁছায় দেয় মাঝে মধ্যে, একটু আমার হয়ে। এইভাবে চলতে চলতে সে একটা পর্যায়ে দল ছেড়ে দিল। আচ্ছা, দল ছেড়ে একটা কুমুদিনী ট্রাস্টে চাকরি নিয়ে চলে গেল ওর অফিস বনানীতে। তখন তার দেখাও নাই, তাই এর ভিতরে প্রায় 4 বছর
কোনো যোগাযোগ নেই। আমি এর ভিতরে আগেই আমি একদিন মানে ওকে প্রপোজ করেছিলাম, বিয়েরও প্রপোজ করেছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো বলে যে আমি তো বিয়ে করব না, যে বলে আমি জীবনে বিয়ে করব না, যদি করি আপনাকে কোনোদিন করব না। তখন তো আমি আরো হতাশ হয়ে গেলাম। তারপরে তো চলে গেল 4 বছর। আমরা এর ভিতরে আমি, সেলিম, আমাদের বন্ধুরা মিলে একটা পারফর্মার নামে একটা কোম্পানি খুললাম। আমরা অ্যাড বানাবো আর আড্ডা মারবো। মূলত আসলে আড্ডা মারার একটা জায়গা কাকরাইলে। সেখানে যে কামাল বাইজিৎ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি, শতদল বড়ুয়া, সেলিম, আমি, দুলাল ভাই, মানে আমাদের দলে। তো ওখানে আমি নিরাশ, আর এটা আমি একটু ভুলেও গেছি তখন, মানে কিন্তু বিয়েটাই করছি না। কিন্তু 4 বছরের মধ্যে আপনার আর কাউকে ভালো লাগেনি? আর কোনো ভালো লাগেনি। এর ভিতরে আমাকে পাত্রীও দেখানোর চেষ্টা করে, আমি দেখিও নাই। আমি আর বিয়ে করবো না। দুলাল ভাই বলে কি রে, তোর তো বয়স হয়ে গেল, তুই বিয়ে করবি না? আমি তো করবো না। তখন বলে তুই কি নাসরিনে বিয়ে করবি? আমি কই নাসরিনে রাজি হইলে আমি করবো। বলে কি সেলিম চল নাসরিন অফিসে যাবো, তোরা বস, আমি সেলিমরে নিয়ে যাচ্ছি। তো গেল, ওরা দুজন মোটরসাইকেল ছিল সেলিমের। যাওয়ার পরে আমরা বিকেলে বসতাম, তারপরে সন্ধ্যার দিকে মহিলা সমিতি আসে না, ওরা আর আসে না, বসে আছে। রাত 10টার সময় আসছে, এই হয়েছে নাসরিন রাজি। মানে ওরা খুব, সবাই তো খুব খুশি। কিভাবে রাজি করালো বলে যায় না, পায়ে বন্ধ ধরতে গেছি, রাজি আজকে গেলে টেস্টিস থাকবে না। এই দুলাল ভাই আর সেলিম আমার জীবনের অনেক, সত্যি কথা। আপনি খুবই সৌভাগ্যবান যে আপনার লাইফে খুব স্পেশাল কিছু মানুষ আছে। আপা কি লাস্টের দিকে অনেকটা? আমার শাসলিক রেডি, এখন আমি চুলায় এটা ফ্রাই করব হাই হিটে। বন্ধু চুলাই ইফতার অনুষ্ঠানে আমাদের সাথে আছে ফারুক ভাই। ফারুক ভাইয়ের কাছ থেকে আমরা অনেক গল্প শুনছিলাম। ফারুক ভাই, আপনার জীবনে যে গল্পগুলো, সেই গল্পগুলোর মধ্যে বেশ কিছু মানুষের নাম চলে আসে যাদের ব্যাপারে আমরা আরও বেশি জানতে চাই, যাদেরকে আমরা খুবই ভালোবাসি, শ্রদ্ধা করি। তার মধ্যে একজন হচ্ছে সেলিম আল দিন স্যার আমাদের, যিনি আপনার সাথে সেই জাহাঙ্গীরনগর সময় থেকে অনেক কাছে ছিলেন। আমাদের আলী জাকের স্যার, যার সাথে আপনি কাজও করেছেন, ভালো সম্পর্ক ছিল। ওনাদের সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই। চমৎকার। প্রথমে সেলিম ভাই সম্বন্ধে বলি। সেলিম আল দিন, যেহেতু ওনার সাথে আগে পরিচয় হয়েছে জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ার পর, ওনার ছোট ভাই আমার সাথে পড়তেন জিওগ্রাফিতে, ওনার শালিকাও পড়তেন আমার সাথে। তো ওই জন্য ওই বাসায় আমার খুব যাতায়াত বেশি ছিল। সেলিম ভাই তো আমাকে ছাড়া বুঝেই না। যে ওনার নাটক লেখার সময় উনি আমাকে নিয়ে গেলেন ওনার গ্রামে ফেনীতে, সেনের খিল। হ্যাঁ, ওখানে আমি 1 মাস ছিলাম ওনার সাথে, একই বিছানায় ঘুমিয়েছি আমরা দুজন। আমি সকালবেলা আমাকে সমুদ্রের পাড়ে যেতে একটা মোটরসাইকেল নিয়ে যাও, তুমি গান রেকর্ড করে নিয়ে আসো, ওই জেলেদের গান, হাতাদাই নাটকের আঞ্চলিক যেসব গান আমি সব টেপ রেকর্ডারে করে আবার রাত্রিবেলা নিয়ে আসতাম। সেলিম ভাই ছিলেন কি হুজুগি পাগলাটে মানুষ। আমার মনে হয় যে যারা অনেক বেশি অনেক ট্যালেন্টেড, অনেক ক্রিয়েটিভ, তারা একটু পাগলাটে হয়, এরকমই হয়। হঠাৎ করে বলো চলো নয়াহাট যাব মাছ কিনবে, আর খাওয়ার পাগল ছিল। তো আমাকে নিয়ে গেলেন নয়াহাট, গেল বাজার করলো এরকম, ফারুল ভাবিকে এই রান্না করে ফারুক খাবে। খেতে বসলাম, আমাকে দিল মাথাটা, উনি খাচ্ছেন মাছ, আর আমাকে আরো দুনিয়ার তরকারি। আমি বললাম না যে আমি কিন্তু ভোজন রসিক না, সত্যি কথা, এটা আমি সবসময় বলি। আমি অল্প অল্প খাচ্ছি, হঠাৎ করে তুমি খাইতে পারবে না, দাও আমার মাছ দাও। সে নিজে খুব মজা করে খাইলো। আমাকে একটা জিনিস বলতো যে তুমি ডিরেকশন দাও। আমি থিয়েটারে ডিরেকশন দিয়েছি, বিশেষ করে জাহাঙ্গীরনগরে যখন পড়তাম, তখন আমি যে হলের নাট্য সম্পাদক ছিলাম, তখন একটা কম্পালসারি ছিল যে ইন্টার হল কম্পিটিশনের একটা নাটক ডিরেকশন দিতে হবে। ওইটা আমি দিয়েছিলাম। রিসেন্টলি আমি একটা নাটকের ডিরেকশন দিব ঢাকা থিয়েটার থেকে। এটা আমি এই ঈদের পরে শুরু করব। ফারুক ভাই, আপনার আরেকজন চরিত্র যার সাথে আপনি অনেকদিন দীর্ঘদিনের পথ চলা, আলী জাকের স্যার, ওনার সম্পর্কে একটু জানতে চাই। প্রথম নাটক করি অচিন বৃক্ষ। বেশি কথা বলি, গেস্ট আসছে বাড়িতে, গাছ দেখার জন্য জাপান থেকে লোক আসছে, একটা বৃক্ষ, এই আর কি গল্প। তো ওনারা খাচ্ছেন, আমি ইন্টারফেয়ার করি, তারপরে আমাকে নিষেধ, চুপ করে, আবার করে না, পরে এরকম বারবার করাতে তারপর আসো আপনারা একটু বসেন, বাইরে নিয়ে গিয়ে চর মার। ন্যাচারাল করার জন্য তো একটু মারতে হয়। আসলে আমরা অনেক সময় করি না, এরকম করি, এরকম ন্যাচারাল হয় না। জাকির ভাই যেহেতু থিয়েটার করার নাগরিক নাট্য সম্প্রদায়ের সিনিয়র মানুষ, অসাধারণ অভিনেতা, মঞ্চে তো অসাধারণের উপরে অসাধারণ। তার অনেক নাটক আমি দেখেছি, দেয়ানদারির কিচ্ছা,
আমি জীবনে একটা নাটকই মঞ্চে দেখেছি, সেটা হচ্ছে দেওয়ান গাজীর কিসসা। আর অসাধারণ। তখন তো পরে যে উনি অসুস্থ অবস্থায়, ওটা ওনার বোধহয় লাস্ট পারফরমেন্স ছিল স্টেজে। সো আমি খুবই সৌভাগ্যবান যে আমি ওটা স্টেজে দেখতে পেরেছি। অসাধারণ। তো যাই হোক, তো প্রতিবার মারার পরে আমাকে চড়াই ধরতো, মানে ওনার চোখে পানি চলে আসছে যে আমি মারতে। তারপরে আজ রবিবারে চড় ছিল যে আমি ফুটা দিয়ে দেখতাম বের হয়ে মারতো। তো একদিন মারার পরে একটু বেকায়দা মতোই লাগছে। তো সুবর্ণ আসছে, আসা বলে যে আপনি এত জোরে মারলেন ফারুকরে। তা জাকের বলে আমি কি ফারুকের আদর করি না? তুমি আসছো আবার এটি করে জন্য হঠাৎ হয়ে গেছে, ওখানে আপনি দেখে মারবেন আমার দলের ছেলে। ফারুক ভাই, একটা কথা না জানলে নাই, সেটা হচ্ছে এই যে হুমায়ুন স্যার আপনাকে বিভিন্ন টাইপের ক্যারেক্টারে নিত, এই মায়ের খাওয়া, এই পানিতে নামো, এই এটা করা, কেমন লাগতো যখন স্ক্রিপ্টে দেখতেন যে স্যার এরকম একটা স্ক্রিপ্ট আপনার জন্য লিখেছে? এটা আমার সবকিছুই খারাপ লাগতো না। হয়তো এখন আমি অনেক কিছু করতে পারতাম না এই সময়, সত্যি কথা। আমি শরীরের কথা চিন্তা করতাম, উড়ে যাই বকবকি। এই নাটকটাতে আমার যে চরিত্র ছিল, ওইখানে একটা দৃশ্য ছিল যে ওই যে স্বাধীন খসরু বৈদেশি আসে দেশে, একটা রিং সে ফেলে দেয় পুকুরের ভিতরে, তখন আমি ওইটা যে তুলি রাত্রেবেলা, ওইটা জানুয়ারি মাস ছিল, জানুয়ারি মাস ভয়ঙ্কর ঠান্ডায়, আর ওই এলাকাতে এমনি ঠান্ডা এমনি গরম, মানে গরমের দিনে অসম্ভব গরম পড়ে গাজীপুরে, নোয়াশপল্লিতে, কারণ চারিদিকে তো গাছ দেওয়া, ব্যারিকেড দেওয়া, শীতটাও প্রচন্ড পড়ে গাছের কারণে। তারপরে হঠাৎ করে বললো সন্ধ্যার দিকে আজকে ওই দৃশ্যটা করবো, চ্যালেঞ্জার ভাই বললো, উনি বললো যে একটু গিরিস আছে না ওই যে সাইকেলে ওইগুলি মেখে এলে পানিটা মানে ঢুকবে না, গায়ে লাগবে না। তারপর ওরকম করে করলাম। একটা শট তো আর তুমি ভালোই জানো, একটা তো আর একবারে হবে না। এটা এই শট ওই শট করতে আধা ঘন্টা আমার পানিতে থাকতে হলো। এদিকে পানি টানি, টিউবওয়েলের পানি রেডি, গরম পানি, তোয়ালে, লেপ সব দিয়ে। তারপরে আমি শর্ট শুট শেষ করার সাথে সাথে আমাকে একজন দুইজনে কোলে করে নিয়ে কলপারে নিয়ে তাড়াতাড়ি মুছে তারপরে তোয়ালে দিয়ে জড়ায় লেপে। হুমায়ুন স্যারের সেটে নাকি আর্টিস্টদেরকে খুবই ডিফারেন্টলি ট্রিট করে, মানে খুব নাকি অনেক আদর, অনেক আপ্যায়ন, অনেক যত্ন থাকে। হ্যাঁ, আমি তো স্যারের সাথে কাজ করিনি, আমি শাওনাপার ডিরেকশনে কাজ করেছি, তো ওখানেও ভালো, বাট আমি শুনেছি স্যারের সেট নাকি একদমই অন্যরকম থাকে। মানে উনি ছেড়ে দিতেন সবাইকে, করো খালি অভিনয়টা ঠিক মতো করো, সময় মতো করো, এইখানে ফাঁকি দিলে হতো না। কি খাবা, এই যে রমজান মাসে আমার প্রতি রমজান মনে পড়ে, বড় বিছানা পাতা হইতো, সামিয়ানা আছেন উপরে টানা, ওইটা নিচে এরকম করে বিছাইতো, 70-60 জন আমরা একসাথে বসতাম। আর রমজান মাসে শুটিং থাকতোই টেলিভিশনে, ঈদের নাটক তো উনি আগের দিনে জমা দিতেন। পোলাও মাংস থাকবে আর ইফতারি, উনি প্রত্যেকে বসতাম, এই যে 50-60 জন, সবাই পাতে 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 উনি সব দিয়ে দিতেন, খাবারও দিতেন উনি দিয়ে, তারপরে বসতেন উনি। কিন্তু কেউ যদি বলছে আজকে খাবারটা ভালো, উনি মানে মনে হয় যে উনি রান্না করেছেন, খুব খুশি। আপনার কি শেষের দিকে অনেকটাই? ঠিক আছে, বাহ, খুবই অল্প সময় আমাদের সব রান্না হয়ে যায়। আমি জানি না ফারুক ভাই, আপনি আমাদের এই চুলা সম্পর্কে জানেন নাকি? এটা বন্ধু চুলা, এটা খুবই পরিবেশ বান্ধব একটা উদ্যোগ বন্ধু ফাউন্ডেশনের। এটা থেকে যে জ্বালানি, যে নর্মালি একটা চুলাতে যতটুকু লাগে তার অর্ধেক লাগে, এবং এটা ব্যবহারের পর আপনার কার্বন ডাই অক্সাইড খুবই কম নির্গত হয়, এবং যে ধোঁয়াটা, এটা এই যে নজলটা দেখছেন এটা দিয়ে বের হয়ে যায়। তার মানে এখানে ধোঁয়া হচ্ছে না, গরম কম হচ্ছে। যারা নর্মালি কি হয় কিচেনে ধোঁয়াটা আটকে যায় গ্রামে, সেটা এখানে হচ্ছে না। সো এটা একটা খুবই পরিবেশ বান্ধব উদ্যোগ, যেটা পুরো বাংলাদেশে প্রায় ওরা 70 লাখের বেশি এখন পর্যন্ত ডিস্ট্রিবিউট করেছে, বাট এখনো চলছে। ও রেডি? জি আপু, আমাদের দর্শকদের জন্য আর আপনাদের দুইজনের জন্য পনির শাসলিক রেডি। আপু, এটা দেখতে এত সুন্দর লাগছে, আর পনির তো আমার খুব পছন্দ। হ্যাঁ, আমার খুবই পছন্দ। এখন তো আমরা খেতে পারবো না, ইফতারে খেতে হবে। অনেক ধন্যবাদ ফারুক ভাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।